লোকাল গভর্নমেন্ট উপজেলা ছাড়া তখন চিন্তা করে ইয়েস আমি আপনাকে একটা কথা বলি যে উপজেলার যে লোকাল গভর্নমেন্টের যে উপজেলার প্রয়োজন আছে ইউনিয়নের প্রয়োজন আছে সবকিছু আছে এটা বিএনপি did not discard it. Did not discard উপজেলা উপজেলা was functioning উপজেলা নির্বাহী অফিসার ছিল তখন আর সারা নির্বাহী অফিসার থাকা আর চেয়ারম্যান থাকা কিন্তু উপজেলা was functioning প্রশাসনের যদি মনে করেন রাজনৈতিক লোক সেটা কিন্তু তাহলে আপনি মনে করেন ঢাকা সিটি নর্থ ঢাকা সাউথে ওখানে কারা আছেন চেয়ারম্যান আছেন না প্রশাসক আছেন প্রশাসক আছে তাহলে এটাকে আপনি অ্যাপ্রিশিয়েট করছেন না আপনি টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট আপনি টেম্পোরারি তখন এটাকে দুটো ভাগ করা হয়েছে তখন কতদিন টেম্পোরারি মিন্স হাউ মেনি ডেজ ইউ হ্যাড বিন ইন দ্য আর্মি ইউ নো না ওটা বাদ দেন আর্মি এখন নাই আমি আর্মি থেকে এক্সপেরিয়েন্স 14 বছর হচ্ছে কিন্তু পলিটিক্স তো রপ্ত করতে পারতেছে না আপনি শিখবো বলে তো আপনার কাছে প্রশ্ন করছি আরে আপনার কাছে শিখবো বলে তো প্রশ্ন করছি আমি বলছি একদিকে আপনি বলছেন যে ওখানে আপনারা নির্বাহী টিএনও যেটাকে বলে টিএনও রাখাটা মানে চেয়ারম্যানশিপ উপজেলা থাকলো না তাহলে পরে আজকে কি আমাদের সিটি কর্পোরেশন আছে যেখানে লোকাল গভর্নমেন্ট হিসাবে দলীয় করে ইয়ের ভিতরে আছেন না আপনারা নিজ দল থেকে দুটো লোককে অ্যাডমিনিস্ট্রেটর বানিয়ে রেখেছেন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে প্রিয় দর্শক শিক্ষা এবং শিক্ষার নানা দিক নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আধুনিক ই লার্নিংয়ের প্রতিষ্ঠাতা এবং বিশেষজ্ঞ ডক্টর বদরুল খান এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশিয়োলজি বিভাগের অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর বদরুল খান, আমি জানি যে আপনার কাছ থেকে আমি শুনতেও চাইব ই লার্নিং নিয়ে। তার আগে একটু মোটা দিকে আমি আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশের শিক্ষার গতি, প্রকৃতি, মান, নেতৃত্ব আপনারা কিভাবে দেখেন? ডক্টর বদরুল খান। অ্যাকচুয়ালি আমি যেহেতু দেশের বাইরে থাকি, আমি দেশকে ভালোবাসি আর আমি চাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার উত্তরোত্তর উন্নতি হোক। তো এইটুকু জানি যে বাংলাদেশি শিক্ষার্থীরা অনেক অনিসন্ধিৎসু মন, তাদের সরকারি নীতি এবং আমাদের বিশ্ববিদ্যালয় বা কলেজের প্রশাসনের যদি সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায়, তারা তাদের অনিসন্ধিৎসু মনের লক্ষ্য যদি থাকে, অটুট বিশ্বাস হৃদয়ে, আসিফের কথায় জয় হবে বিজয়ে। তো এখন যেহেতু আমি দেশের বাইরে থাকি, আমি জানছি না এখানকার শিক্ষার্থীদের অবস্থা কেমন, তবে এইটুকু জানি যে একটা প্রভাব হবে তাদেরকে মানুষের নিয়ে চিন্তা করা, সততা দেখানো এবং দেশকে ভালোবাসতে হবে। এইটুকু দায়িত্ব কার? এটা তো আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের শিক্ষার মান কি, কারণ আপনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, যেখানে এখন ডক্টর ফেরদৌস শিক্ষকতা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি যখন ছাত্র ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা এই অঞ্চলে, দক্ষিণ এশিয়ায়, সামগ্রিকভাবে এশিয়া বা বিশ্বে কোথায় ছিল, আজকে সেটা কোথায় এসে দাঁড়িয়েছে, সেটা তো নিশ্চয়ই আপনি জানেন না। আমি কিছুটা হয়তো জানি, কিন্তু আমার মনে হচ্ছে বলতে চান না। না, বলতে চাই না একটা কারণ, যেহেতু আমার এটা একটা ইয়ে হবে আমার জন্য কি বাংলাদেশকে নিয়ে, কারণ আমি জানি আমি যখন শিক্ষার্থী ছিলাম আমার অনেক অনুসন্ধিৎসু মন, আমি ওখানে গিয়ে ঠিক খাপ খেয়ে নিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছি। আমার মনে হয় এখানকার শিক্ষার্থীরা একই অবস্থায়, কিন্তু আমাদের যে জিনিসটা একটু আগে আমি তো বলছিলাম কথা প্রসঙ্গে, আমি আমেরিকায় দেখেছি শিক্ষার্থী কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না, তাদের একটাই কর্মকাণ্ড কিভাবে আমার টিউশন ফি কমবে, কিভাবে আমার পয়সা দিয়ে যে পড়ছি আমি ভালো চাকরি করব এবং আমি ভালো কাজ পাব। তো এই ক্ষেত্রে হয়তো তাদের মনোভাবটা অন্যরকম। এইখানে যেহেতু আমাদের শিক্ষার্থীরা, এই জন্য আমি নিজেও দোষী একজন,
আমরা আমাদের কিছু একটা হব বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। তো এই জন্য আমরা সবসময় সম্পর্ক ভালো রাখি, যারা আমাকে সহায়তা করতে পারবে তার সাথে। কিন্তু পরবর্তী দেখা যায় কি ওই সম্পর্কের কারণে বিভিন্ন পন্থা অবলম্বন করে। এই কারণে হয়তো আমাদের অবক্ষয়ের একটা কারণ হতে পারে। কিন্তু আমি তো মনে করি যে আমরা যদি সঠিক নেতৃত্ব থাকি, সঠিক পথে আমরা মেনে চলবো। আমি একটু আগে প্রফেসর সাহেব আলাপ করছিলাম যে কুকুরের লেজ নলের ভিতর থাকলে ঠিক থাকে। ক্যান্টনমেন্টে গাড়ি চালিয়ে দেখবেন সবাই সুন্দর করে শৃঙ্খলাবদ্ধ গাড়ি চালাচ্ছে, ক্যান্টনমেন্টে বের হলে দেখি যে আবার অন্যরকম হয়ে যায়। তাহলে যে নীতি যে করা হয়েছে ওটা মেনে চলছে, কারণ সে প্রশাসনটা ওইভাবে তৈরি। তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমাদের সেই ধরনের একটা নমুনায় আমরা থাকি তাহলে অবশ্যই ঠিক থাকবো। তবে যে আমাকে বলেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিক বিজ্ঞানে পড়তাম, তখন কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে সামহাও আমাদের শিক্ষকের প্রতি আমাদের একটা দরদ, একটা সম্মান, এটা যথেষ্ট বিদ্যমান ছিল। এখন আমি সেটি জানি না কেমন আছে। প্রফেসর আমানুল্লাহ ফেরদৌস। আমি স্পষ্টতই বলি, শিক্ষা ব্যবস্থায় আমি যদি গত 52-53 বছরে বাংলাদেশের আকারটা অনেক বেড়েছে, ভলিউমটা অনেক বেড়েছে, শিক্ষকের সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা, প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেড়েছে। কিন্তু এখানে ভিতরে যে কোয়ালিটি এডুকেশন অথবা জীবন দক্ষতামূলক যে শিক্ষা, সেই শিক্ষাটাতে আমরা পিছিয়ে আছি। এবং আপনি যদি দেখেন যে প্রাইমারি এনরোলমেন্টে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড এই মুহূর্তে, যে প্রাইমারি এনরোলমেন্ট প্রায় ইউনিভার্সাল। কিন্তু যখনই আপনি এটা সেকেন্ডারিতে আসছে, যেহেতু আমি একটু গবেষণা করি, যখন এটা সেকেন্ডারিতে আসছে 76%, তার মানে আমার এই যে বাকি এই 24% কিন্তু হারিয়ে গেল। যখন এটা আপনি হায়ার এডুকেশনে, হায়ার সেকেন্ডারিতে যাচ্ছে 48%, তার মানে আবার অর্ধেক হয়ে গেল। যখনই এটা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে 18%, তার মানে আমি যদি বলি 100টা বাচ্চা যদি প্রাইমারিতে ভর্তি হয়ও, তাহলে আমি ইউনিভার্সিটিতে এবং টেকনিক্যাল এডুকেশন বাংলাদেশে অ্যারাউন্ড 3%, এই ইউনিভার্সিটি পর্যন্ত আসতে 18%, 19%, বাকি 80% কোথায় গেল, হারিয়ে গেল। সেই 80%কে নিয়ে যে ধরনের চিন্তাভাবনা রাষ্ট্রের থাকা উচিত ছিল, ভিশন থাকা উচিত ছিল, সেটা আমরা মিস করে গেছি যে কোনো কারণে। আপনি দেখবেন যে ভাইটাল স্ট্যাটিস্টিক্স, এই যে গত বছর যে বিবিএসের যে ভাইটাল স্ট্যাটিস্টিক্স, সেখানে আসছে যে 40% আউট অফ 41% নিষ্ক্রিয়, শিক্ষাও নেই, কর্মেও নেই। 41% হলো নিষ্ক্রিয়, শিক্ষাও নাই, কর্মেও নাই। আর আরেকটা স্ট্যাটিস্টিক্সে আসছে অ্যারাউন্ড 40% ড্রপ আউট হয়ে যাচ্ছে। এখানে প্রায় 3 কোটি বাচ্চা, 2.5 কোটির উপরে বাচ্চা ড্রপ আউট হয়ে যাচ্ছে। ড্রপ আউট কোথায় হচ্ছে? ওই বিভিন্ন আমি যা বললাম, যে প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে হায়ার সেকেন্ডারি থেকে টার্সিয়ারি লেভেলে আসতে এখানে হারিয়ে যাচ্ছে। এবং এটা করোনাকালের সময় যে অবস্থা ছিল, তার থেকে 2019 থেকে গত 2-3 বছরে এটা পরিমাণটা আরও বেড়েছে। কারণ আছে, করোনা একটা কারণ ছিল। প্রায় 12% বাচ্চা ড্রপ হয়ে যাচ্ছে আমাদের এখানে, 12% হারে এই ইনক্রিজ হচ্ছে, পার্সেন্টেজ পয়েন্ট এখানে হয়। এবং ইউনিভার্সিটি লেভেলেও স্টুডেন্ট কমে যাচ্ছে। গতবার প্রায় 2.5 লাখ আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ে প্রায় 50 লাখ ছেলেমেয়ে পড়াশোনা করে। গতবার দেখা গেছে যে 2.5 লক্ষ ছেলেমেয়ে কম ভর্তি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। এবং একই সঙ্গে আবার আরেকটা এডুকেশন স্ট্রিমে দেখা যাচ্ছে স্টুডেন্ট সংখ্যা বেড়ে যাচ্ছে, যেটা ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল বিভিন্নভাবে আমাদের এখানে আসে। সেখানে দেখা যাচ্ছে রিলিজিয়ন বেসড যে সমস্ত এডুকেশন আছে সেখানে বেড়ে যাচ্ছে। এখন আপনি কাম টু দ্য পয়েন্ট, তাহলে এখানে কি দাঁড়ালো যে আমি ভর্তি হচ্ছে 100টা, কিন্তু আমার ড্রপ আউট হয়ে যাচ্ছে 80টা, প্রায় 80টা, যদি আমি সেই জায়গাতে যাই হায়ার এডুকেশনে। আর এর আগে যদি আপনি ইন্টারমিডিয়েট লেভেলে অথবা এসএসসি এইচএসসি লেভেলে যদি ধরেন, সেখানে প্রায় 50% বাচ্চা চলে যাচ্ছে। এর কারণগুলো কি? সেই কারণগুলো বের করে সেই কারণগুলোকে অ্যাড্রেস করাটার যে রাষ্ট্রীয় দায়িত্ব ছিল, সেটা আমরা করতে পারিনি। যেমন লিটারেসি রেট বলে আমরা 78%, কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ফাংশনাল লিটারেসি রেট 65%। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে ক্লাস 5-6-এ পড়ে বাচ্চা বাংলা রিডিং পড়তে পারে না, ইংরেজি তো দূরের কথা। তার মানে হলো
সে পরে ক্লাস 5-এ কিন্তু সে বাংলা রিড করতে পারে না। এর কারণগুলো কি কি ছিল সেটাকে অ্যাড্রেস করা আমাদের জন্য খুব জরুরি দরকার ছিল, আমরা সেটাকে অ্যাড্রেস করতে পারি নাই। এখন আপনার আমাদের এখানে যে সমস্ত সিলেবাস আমরা পড়াচ্ছি সেই সিলেবাসগুলোকে আমাদেরকে রিভাইজ করা দরকার ছিল। এই মডার্ন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বলি, তার জন্য যে সমস্ত সিলেবাস কারিকুলাম চেঞ্জ করা দরকার ছিল সেভাবে আমরা করতে পারি নাই। এখন সরকার সিলেবাস চেঞ্জ করার চেষ্টা করছে না যে তা না, করছে। এখন যে সিলেবাসটা সরকার চালু করার চেষ্টা করতেছে সেটা খারাপ বলবো না, কিন্তু তার জন্য যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্কটা করা দরকার ছিল শিক্ষকদেরকে নিয়ে এবং গার্ডিয়ানদেরকে নিয়ে, 5-6 কোটি গার্ডিয়ান এটার সাথে জড়িত, অভিভাবকরা জড়িত, তারা কিচ্ছু জানে না। শিক্ষকদেরকে যে ট্রেনিং দেওয়ার কথা ছিল সেটা একটা শর্ট ট্রেনিং দিয়ে, শিক্ষক প্রশিক্ষণ কিন্তু সারা দেশে অনেক বড় একটা ব্যাপার, সময় নিয়ে দিতে হয়, না দিয়ে আমি চালু করে দিলাম। যাক, এখন এই জায়গাটাতে এসে আমি মনে করি বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থার যে অবস্থানটা সেটা অনেকটাই আপনার ডিরেকশনলেস। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কি করব, এইটা আমার ভিতরে কাজ করছে না। ধরেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়তে যারা পাশ করে তার কত % BCS-এ যায়, কত % ব্যাংকে যায়, আর বাকি যে পার্সেন্টেজটা আছে সেটা বিভিন্ন গবেষণা আছে 60-70% তারা কি করে। তাহলে তাকে যে আমি অনার্স মাস্টার্সটা পড়ালাম এত লম্বা সময় নিয়ে, কিসের জন্য পড়ালাম, এটার উদ্দেশ্যটা কি, টার্গেটটা কী ছিল। আমাদের এখানে এই নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আমাদের এখানে কোন ধরনের এডুকেশন সিস্টেম দরকার ছিল, শ্রীলঙ্কা কোন কাজটা করেছে, সিঙ্গাপুর কোন কাজটা করেছে, চায়না এখন কি করছে, মিডল ইস্টের দেশগুলো দুবাইতে, দোহাতে তারা কি কাজ করছে এবং তাদের কি সিলেবাস পড়াচ্ছে বিশ্ববিদ্যালয় লেভেলে এবং টেকনিক্যাল এডুকেশনে কি পড়ানো হচ্ছে, সেগুলো আমাদের চোখের সামনে আছে, কিন্তু আমরা এই ট্রেনটা মিস করে গেছি, আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি নাই। যেমন আমাদের এখানে অনেক দেশ আমাদের ইন্টারেস্টেড ছিল, কানাডা ইন্টারেস্টেড ছিল, ইউরোপের অনেকগুলো দেশ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড খুবই ইন্টারেস্টেড ছিল বাংলাদেশের সমস্ত টেকনিক্যাল এডুকেশনগুলোকে তারা তাদের নিজস্ব সিলেবাস দিয়ে, রিসোর্স দিয়ে, টাকা পয়সা দিয়ে, এক্সপার্টিস দিয়ে আমাদেরকে ঢেলে সাজাবে, কিন্তু আমরা তাদেরকে সেখানে অ্যাক্সেসটা সেভাবে দেই নাই, কাজ করতে দেই না। আজকে যদি আপনার টেফ এডুকেশনটা বাংলাদেশে থাকতো, আজকে যদি কানাডিয়ান টেকনিক্যাল এডুকেশনটা বাংলাদেশে থাকতো, তাহলে আমার যে নার্সরা এখান থেকে পাশ করে বের হচ্ছে, সারা পৃথিবীতে নার্সিংয়ের একটা শর্টেজ, পুরো বাজারটাই দখল করে রাখছে আপনার শ্রীলঙ্কা এবং ফিলিপিন্স। তাহলে আমাদের নার্সরা আমরা তৈরি করছি, আমেরিকাতে মিলিয়নের উপরে নার্সের শর্টেজ, অস্ট্রেলিয়াতে এখন এই মুহূর্তে 5-6 লক্ষ নার্স লাগবে, নার্স নাই, কিন্তু আমরা নার্স তৈরি করছি, কিন্তু নার্সকে আমি বিদেশে এক্সপোর্ট করতে পারছি না। কেন পারছি না? তার কমিউনিকেশন স্কিল নাই, তার যে ধরনের টেকনিক্যাল স্কিল দরকার ছিল সেই স্কিলটা নাই। এই জায়গাগুলোতে আমার স্টাফরা যাচ্ছে, আমার ম্যান পাওয়ার যাচ্ছে বিদেশে, আমরা শুধু দেখতেছি ম্যান পাওয়ার এত বেড়ে গেছে, যাওয়া এইবার আর একটু বেড়ে গেছে ম্যান পাওয়ার যাওয়া। আপনি 10টা ম্যান পাওয়ার দিয়ে যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আনেন, শ্রীলঙ্কা তার একটা ম্যান পাওয়ার দিয়ে সেই রেমিটেন্স বাংলাদেশে আনে। কারণটা কি? তার যে ট্রেনিংটা শ্রীলঙ্কাতে হয় অথবা ভিয়েতনামে হয়, ইদানিং ভিয়েতনাম শুরু করেছে, তার যে ভিয়েতনাম থেকে যাচ্ছে চুল কাটতে সারা পৃথিবীতে, এই হেয়ার ড্রেসার, এবং আপনি শুনলে আশ্চর্য হবেন সারা ওয়ার্ল্ডে দেখবেন একটা ভিয়েতনামি এই চুল কাটার, দে আর সো ট্রেন্ড। আমাদের এখানে এই যে হেয়ার ড্রেসিংয়ের কোর্স নাই তা আমি বলবো না, আছে, কিন্তু আমার তার যে ট্রেনিংটা, তার কোয়ালিটি এডুকেশনটা, এক্সপার্টিস, টিচারের যে কোয়ালিটিটা, তার যে মনিটরিং ইভ্যালুয়েশনটা, সেই জিনিসটা আমরা এখনো ঠিক করতে পারি নাই। এবং এর পিছনে প্রধান একটা কারণ দায়ী, রিসোর্সের শর্টেজ আর পলিটিসাইজেশন। আমি আসছি আবার আপনার কাছে। ডক্টর বদরুদ্দোজা খান, আপনি শুনছিলেন, যদি ওনার বক্তব্যের প্রেক্ষিতে কিছু কন্ট্রিবিউট করতে চান আপনি করতে পারেন, বাট আমরা একটু ই লার্নিং নিয়েও আপনার কাছ থেকে আলোচনাটা শুনতে চাই, এবং কেন আপনি আপনার এই লার্নিংয়ের কথা আমরা বলতে চাই, সেটা আধুনিক কেন, বা আপনার এই স্বীকৃতিটাও কেন, সেটাও বুঝতে চাইব। হোয়াট ইজ আধুনিক ই লার্নিং, মডার্ন ই লার্নিং? প্রফেসর সাহেবের কথায় আমি একমত আছি। এই জন্য আমি একটা ফাউন্ডেশন বাবা মার নামে করেছি, শ্যামলী ফাউন্ডেশন। ওটা হচ্ছে জীবনব্যাপী কর্মমুখী গণশিক্ষা, মানে লাইফ লং লার্নিং, কম্পিটেন্সি বেসড, যারা শিখবে। এই জন্য নার্সিংয়ের কথা বলেছেন, যথার্থই বলেছেন। তো আমাদের শিক্ষার জগতে দুটো জিনিস আছে, আমি ক্লিয়ার করতে চাই। একটা হচ্ছে কারিকুলাম, আর একটা হচ্ছে ইনস্ট্রাকশন। কারিকুলাম মানে হচ্ছে হোয়াট টু টিচ, কী পড়াবেন, আর ইনস্ট্রাকশন মানে হাউ টু টিচ। তা আমার অভিজ্ঞতা হচ্ছে হাউ টু টিচে।
তো কারিকুলামে আপনি কি ইসলামিক শিক্ষা নাকি আরবি শিক্ষা নাকি হিন্দুর জন্য একটা স্পেশাল কোর্স, এগুলো আপনার জনগণ জনসাধারণ ওই কারিকুলামটা ঠিক করবে। কারণ আমাদের কাছে হচ্ছে কীভাবে ওই জিনিসটা শেখানো যায়। আচ্ছা, তো আপনার লার্নিং নিয়ে আসি। প্রথমত কিছুটা আপনাদের দেখায়। এই লার্নিং বইটি লার্নিং উন্মুক্ত শিখন পরিবেশ, এই বইটি আমাদের প্রধানমন্ত্রী কার্যালয় 2016 সনে শুরু করেছিল। এখানে আমি যে জিনিসটা দেখিয়েছি যে সারা বিশ্বে লার্নিং মানে অনলাইনের মাধ্যমে কীভাবে পড়ানো যায়। তবে এটার জন্য সোজাভাবে হিসাব করতে হবে, কাউকে যদি কিছু পড়াতে হলে সে তো আপনার সাথে থাকছে না। তো আমি মনে করেছি অনেক বছর আগে আমি মনে করেছি আমার ইউনিভার্সিটি অফ টেক্সাস যখন প্রফেসর ছিলাম, একটা স্টুডেন্টকে আমি অ্যামাজন ফরেস্টে পাঠিয়ে দিলাম। তখন আমি ভাবলাম আরে ওরা আমি কীভাবে পড়াবো কীভাবে, সে আমার সাথে নেই। তখন বিভিন্ন জিনিস দেখলাম, ও বলবে যে আমার লাইব্রেরি কোথায়, আমি তো শিক্ষার্থী দেখছি না। তো এই মিলিয়ে সব কিছু মিলিয়ে আমি এই মডেল তো দাঁড় করিয়েছি, যেখানে একটা আছে শিক্ষানীতি, প্যাডাগজি, প্রযুক্তি, তারপরে সব কিছু ব্যবস্থাপনা, সব কিছু মাঝখানে রেখে, শিক্ষার্থীকে মাঝখানে রেখে আমার এগুলো চিন্তা করতে হবে। এখন কথা হচ্ছে আমার এই লার্নিং এই বইটি আমাদের স্রষ্টার কৃপায় 23টি ভাষায় এটা বেরিয়েছে। এটা বাংলাদেশে হয়েছে, এখন লাস্ট বই বেরোচ্ছে উজবেকিস্তানে, ভিয়েতনাম হয়েছে, চায়না হয়েছে, আরব সিরিয়া থেকে বেরিয়েছে। তা এখন এই লার্নিংটা হঠাৎ করে আমি একটু চাটগিয়ে কথা বলতে হবে। চাটগিয়েটা হচ্ছে কি, আমি অনেককে বলবো, সেটা হচ্ছে যে লরি সরি অদত। লরি সরি হদত মানে হচ্ছে নড়ে চড়ে অরিজিনাল পজিশন চলে আসা। তো আমাকে একজনে বলছে আপনি এই বইটা করেছেন, এখন নতুন করে বলছেন স্মার্ট শিক্ষা। এটা কি আমাদের চট্টগ্রামের সে ভাষায় লরি সরি অদত, এটা কি পুরো জিনিসটা কি একই জিনিস? তাই আমি বলছি না, এটা লরি সরি হদত না, এটা হচ্ছে এটার পরিবর্ধন করে রিসার্চ করে 2016 সাল থেকে রিসার্চ করে 2023 সনে আমি স্মার্ট শিক্ষায় করেছি। এটার উপরে ভিত্তি করে এটা পরিবর্ধন করে। তো এখন বলতে পারেন যে লার্নিং সাথে আবার স্মার্ট শিক্ষা কি? আচ্ছা, তো স্মার্টের জন্য আমি স্মার্টের একটা ডেফিনেশন দিয়েছি। সেটা হচ্ছে কি, পৃথিবীতে অনেক ধরনের ডেফিনেশন। স্মার্ট এস হচ্ছে সাস্টেনেবল, মানে টেকসই, যা পড়বেন সারা জীবনের জন্য পড়বেন। এম হচ্ছে মোটিভেটিং, মানে প্রেরণাময়, যে একটা জিনিস পড়বো এটা তোমার মজা লাগতে হবে, ভালো লাগতে হবে, ওইটা আমি পড়বো। এ অ্যাডাপ্টেবল, মানে খাপ খেয়ে নেওয়া, নতুন দিগন্তে, নতুন পরিচর্যায়, নতুন অবস্থায় আমি চেঞ্জ হব। আর হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড, যা কিছু পড়ি না কেন আপনাকে রেজাল্ট দেখাতে হবে। আর টি হচ্ছে টেকনোলজি এনেবল। তো স্মার্ট হচ্ছে এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে যে আপনাকে টেকসই, এটাকে মোটিভেটিং হতে হবে, এখানে আপনার খাপকে নিতে হবে নতুন প্রযুক্তির মাধ্যমে, আপনাকে যা শিখবেন ওটা দেখাতে হবে যে আপনি শিখেছেন। অ্যান্ড টেকনোলজি এনেবল মানে টেকনোলজি সক্ষম। এখন যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে বাংলাদেশে, এখন শুরু হয়েছে যে স্মার্ট বাংলাদেশ। তো স্মার্ট বাংলাদেশ আন্ডারে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গভর্নেন্স, স্মার্ট গভর্নেন্স হবে, স্মার্ট ইকোনমি হবে, স্মার্ট সিটিজেন হবে এবং স্মার্ট নাগরিক হবে। তো আমি ভাবলাম ঠিক আছে, কিন্তু এগুলো হতে হলে স্মার্ট সিটিজেনকে তৈরি করতে হবে। তো স্মার্ট সিটিজেনকে তৈরি করার একটা মাধ্যম আমি জানি, সেটা হচ্ছে যে স্মার্টভাবে তাদের শেখাতে হবে, শিক্ষণ প্রক্রিয়ায় স্মার্টনেসটা আনতে হবে। তাহলে আমার এই বইটি স্মার্ট শিক্ষায় স্মার্ট বাংলাদেশ, তার মানে আমি যেটা দেখিয়েছি যে আপনাকে ভাবতে হবে শিক্ষা জিনিসটা কী। তা আমি আমেরিকান বাড়িতে আমার খান বাগান আছে, খান বাগানে আমি সব ধরনের ফ্রুটস আমার আছে, আমি নিজে করি। তো একদিন আমি কোদাল দিয়ে মাটি নিড়াচ্ছিলাম, তখন মনে হয়েছে যে আপেল তো মাটিতে পড়ে যে সব জিনিস তো নিচের দিকে চলে যায়, তার মানে ভূতত্ত্বিক চৌম্বক কোনো পাওয়ার আছে, ওইটা অ্যাট্রাক্ট করে। তো শিক্ষার ব্যাপারে এমন কি আছে যে অ্যাট্রাক্ট করবে? সেটা হতে হবে এমন শিক্ষা, যে শিক্ষা আমি যা শিখবো সেটা আমাকে ইন্টারেস্টিং হতে হবে, এটা আমি পড়বো, এটা পড়ে আমি নতুনত্বকে খাপকে নিয়ে শিখবো এবং এটা আমি দেখাতে পারবো আমি শিখিয়েছি, রেজাল্ট ওরিয়েন্টেড। তারপর আমি টেকনোলজি ব্যবহার করবো, এটাই তো অ্যাট্রাকশন হতে হবে। এই যে প্রফেসর সাহেব একটু আগে বললেন, যেটাকে উনি যেটা বলছেন ওটা হচ্ছে জীবনব্যাপী কর্মমুখী গণশিক্ষা।
কম্পিটেন্সি বেসড লাইফ লং লার্নিং, এটাই তো শিক্ষা হওয়া উচিত। 1000 বছর আগে ওইটাই ছিল, মাঝখানে একটু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে বুঝতে পারছে পাশ করে কি করবে, কে তোমাকে চাকরি দেবে। সেই চাকরি দেওয়ার আগে আমি একটা কথা বলি, আমাকে মাফ করবেন, সেটা হচ্ছে আমি চট্টগ্রামে ছিলাম, একটু যোগ টোক করি, তো আমি সবসময় বলি বিয়ে করিবার লাই বিয়ে পাস করে যেতে, মানে বিয়ে করার জন্য সে বিয়ে পাসটা করেছে। ওরা জিজ্ঞেস করে ছেলে কী করে, ও বিয়ে পাস করেছে। তো এখানকার শিক্ষা ব্যবস্থায় যে জিনিসটা খেয়াল করলাম, ও বিয়ে করার জন্য সে বিয়ে পাসটা করেছে। তাহলে আমাদেরকে বলতে হবে, কেন আপনার মেডিকেল কলেজে ডাক্তার সাহেব আমাদের কিছু মনে করবেন না, ইঞ্জিনিয়ার তৈরি করছে অনেক, আমাদের সাধারণ সেই শ্রমিক, সে কৃষকের রক্তে মানে ঘাম ফেলিয়ে তারা আমাদের সরকারকে বাজেটে সহায়ক হচ্ছেন, এবং তাদের এই টাকায় আমরা উচ্চশিক্ষা গ্রহণ করে বিদেশে থেকে যাব, এটা তো আমাদের একটা অন্যায় মনে করি। ওরা বলছে যে আমাদের কোনো ইয়ে নেই, আমাদের স্কোপ নেই দেশে ফিরে যাওয়ার, স্কোপ তো আমারও নেই, তো আমি এসছি, আমি সেবা করব, আমরা নিজেরাই তো তৈরি করব। তো এই জিনিসটা আমাকে যারা ক্ষমা করবেন এটা বলতে আমি অনেক খেয়াল করেছি যে সবসময় একটা অজুহাত দেখাবে যে আমাদের এরকম সুযোগ নেই, কিন্তু এই দেশের কৃষক শ্রমিকের সে কষ্টের টাকা দিয়ে তোমাদেরকে ইউনিভার্সিটিতে পড়িয়েছে, কলেজে পড়িয়েছে, ইঞ্জিনিয়ারিং শিখিয়েছে, কিন্তু তোমরা সেই হিসেবে কী করছো? তো কর্মমুখী জীবনব্যাপী গণশিক্ষা করলে দেখা যাবে কি অত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির দরকার নেই, অত মেডিকেল কলেজের দরকার নেই, নার্সিংয়ের দরকার। নাহলে যদি ডাক্তাররা তাহলে দেশ থেকে চলে যাচ্ছে কেন? নার্সরা ও চলে যাবে, তবে ওরা যেই রেভিনিউসটা, যে ইনকামটা, ওয়েজানটা আনবে আমাদের দেশে অনেক উন্নত হবে। ফিলিপিন্সের অনেক নার্স আছে, আমি টেক্সাসও দেখেছি, সব ফিলিপিন্সের নার্স। তো একটা জিনিস ভাই খেয়াল করবেন, নার্সদের ট্রেনিংয়ে আমাদের কমিউনিকেশন স্কিল, যেহেতু ইংলিশটাই ল্যাঙ্গুয়েজ আমাদের শেখাতে হবে, কোরিয়াতে, জাপানে, বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ভাষা শিখতে হবে, আমেরিকান কমিউনিকেটিভ ইংলিশ শিখতে হবে। সৌদি আরবে আমরা সবসময় দেখেছি লেবারকে নিয়ে যাচ্ছে, কিন্তু লেবারকে নেপালিদের দেখছি ভালো চাকরি করছে, আর আমাদের বাংলাদেশের একদম সর্বস্ত নিচু চাকরি করছে, কারণ তাদের মধ্যে সে ভিশন, সে দক্ষতার যে জোর আছে, সে ট্রেনিংটা তো দিতে হবে। উনি যথার্থ বলেছেন, আমাদের ট্রেনিংয়ে আজকের নতুন কারিকুলামে আমাদের শিক্ষক মহোদয় বা মহোদয়দেরকে উপযুক্ত ট্রেনিং দেওয়া হচ্ছে কিনা, কারিকুলাম চাপিয়ে দেওয়ার আগে ওদেরকে ট্রেনিং দিয়ে ওনারা একটি বুঝছেন কিনা, তাইলেই তো হয়। হ্যাঁ, আমরা 2006-07 সালের দিকে একটা কারিকুলাম চেঞ্জ করেছিলাম। কারিকুলাম তো সম্পূর্ণ আলাদা জিনিস, সিলেবাস আরেক জিনিস। কোন পর্যায়ের? হ্যাঁ, তো আমরা প্যাডাগজিক্যালি কারিকুলামও চেঞ্জ করেছিলাম, সিলেবাসও চেঞ্জ করেছিলাম, সামান্য একটু অংশ, যে HIV/AIDS অংশটা ঢোকানোর জন্য। মানে কোন লেভেলে? সেকেন্ডারি থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত, ক্লাস 6 থেকে ইয়ার 12 পর্যন্ত। সেখানে এই একটু অংশ, এটা বিল গেটস অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রজেক্ট ছিল, এবং এটা মিনিস্ট্রি অফ হেলথ এবং মিনিস্ট্রি অফ এডুকেশনের সাথে ছিল। আমাদের 4 বছর লেগেছিল এক পাতা চেঞ্জ করতে এবং ঢুকাতে, কারণ সারা দেশে টিচার্স ট্রেনিং করতে হয়েছিল। সারা দেশে টিচার্স ট্রেনিং অর্গানাইজ করে 64টা জেলায় শেষ করে সমস্ত ট্রেনিং ইনস্টিটিউটগুলোর যে মাস্টার ট্রেনার এবং কো ট্রেনার আছে তাদেরকে ট্রেনিং দেওয়ার পরে তারপর এটা ইনসার্ট করা হয়েছিল। তখন বাংলাদেশ বিকেম ভেরি সাকসেসফুল, যে তারা এটা, ইন্ডিয়াও পারে নাই, আশেপাশের অনেক দেশ তারা পারে নাই তখন এই সময়টাতে। সো এইরকম একটা কমপ্লিকেটেড কঠিন জিনিসকে চট করে আমি যদি চেঞ্জ করে ফেলি, সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। স্পেশালি আপনি যখন কারিকুলাম চেঞ্জের কথা বললেন, সিলেবাস করেন আলাদা, সিলেবাসে চেঞ্জ আসতে হবে, কিন্তু কারিকুলামে প্যাডাগজিক্যাল ভীষণ যদি না থাকে, আমি কি চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু একটা বড় মুশকিলের ব্যাপার। এখন একটা বড় প্রবলেম হলো, বিশ্বের প্রায় 160টা দেশের 166 কান্ট্রিজে ভিতরে বাংলাদেশের SDGতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে এখন এই মুহূর্তে আমাদের অবস্থান হলো 101। এখন মুখে যতই বলি স্মার্ট বাংলাদেশ, স্মার্ট এডুকেশন, স্মার্ট সব কিছু, আপনি একটা আত্মসন্তুষ্টি পেতেই পারেন, আত্মসন্তুষ্টি তো হইতেই পারে যে আমরা স্মার্ট হচ্ছি তো অবশ্যই। আমি ঘরে বসেই তো এখন কারেন্টের বিল দিতে পারি, এটা করতে পারি, ওটা করতে পারি, টাকা পয়সা একজন আরেকজনকে দিতে পারি, এগুলো তো অবশ্যই, এগুলো তো লক্ষণ, তো ভালো লক্ষণ। সময়টা কতটুকু গেছে সেটাও চিন্তা করে দেখবেন। আমরা যখন ঢাকা শহরে পড়াশোনা করে, চাইনিজ রেস্টুরেন্ট ছিল 4-5টা এই অঞ্চলেই কয়েকটা, আর এখন এই 27 নম্বর রোডে ধানমন্ডিতে কয়েক হাজার রেস্টুরেন্ট। সময়টাও তো গেছে অনেক, সেই সময়ের সাথে পাল্লা দিয়ে তো অনেক কিছু তো আসবেই, জানা কথা।
কিন্তু সেটাকে আমি স্ট্রাকচারালি ডিজাইন করতে পেরেছি কিনা। আপনি দেখেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ভিতরে যে প্রধান যে গোলটা ছিল SDG 4, যে এডুকেশন, যে আমি এনশিওর ইনক্লুসিভ এবং ইকুইটেবল এডুকেশনটা আমি সবার জন্য এনশিওর করব, সেটাকে আমি করতে পেরেছি? পারি নাই। এডুকেশনে আমি অনেক অ্যাডভান্স করেছি, নো ডাউট, কিন্তু আমি ইকুইটেবল এবং ইনক্লুসিভ এডুকেশনটাকে আমি করতে পেরেছি। আমার চরাঞ্চলের সমস্ত লোকজন, টি গার্ডেনের লোকজন, আমার হাওড় বাওড়ের লোকজন, আমার বস্তিতে যে সমস্ত লোক বসবাস করে তার বাচ্চাদের এডুকেশনের ব্যাপারটাকে আমি প্রি প্রাইমারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এটা কি সম্ভবপর হয়েছে কি না? এখনও সেটা সম্ভবপর হয় নাই। তাহলে সেই জায়গাটাতে আমি যদি হাত না দিয়ে আমি যদি বলি যে হ্যাঁ আমার মিশন থাকতে হবে, আমার লার্নিং, ইলেকট্রনিক লার্নিং তো থাকবে। এখন সারা ওয়ার্ল্ড ইলেকট্রনিক লার্নিংয়ের দিকে চলে গেছে। আমেরিকা ইজ দ্য নাম্বার 1 মানে ইলেকট্রনিক লার্নিংয়ে। বড় বড় বিশ্ববিদ্যালয় লার্নিংয়ের নামে, ইউনিভার্সিটির নামে লার্নিং ইউনিভার্সিটি বড় বড়। ইডুমিতে মিলিয়ন্স অফ স্টুডেন্টস এখন সেখানে কাজ করতেছে। চায়না, অস্ট্রেলিয়াতে সেদিন দেখে আসলাম লার্নিং ইজ এ বিগ ইস্যু হয়ে যায়। এখন আপনি লার্নিংয়ে যাবেন, সব ঠিক আছে, এভরিথিং ইজ অল রাইট, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করবেন। করোনার সময় আমরা দেখলাম যে আমরা লার্নিংয়ে গিয়ে আমরা ফেল করে গেলাম। আমরা চেষ্টা করেছি, কিন্তু যে সমস্ত কারণে ফেল করে গেলাম সেগুলো আমরা কিন্তু বলেছি রিপোর্টে, রিসার্চ রিপোর্টে, যে কেন ফেল করে গেলাম, কোন কোন কারণে। করোনা শেষ হওয়ার পরে যখন শেষের দিকে এসে আবার 2 মাসে বন্ধ দিল, তখন আমরা যে ক্লাস, ওয়েব ক্লাস যে আমরা শুরু করেছিলাম সেটা স্টার্ট করতে পারি নাই। তার মানে করোনার 2-3 মাসের পরে যে আমরা এই লার্নিংটা শুরু করেছিলাম সেটা সাকসেসফুলি কিছুদিন চলার পরেই আবার এটা আমরা ফেল করে গেছি, আমরা এটা কন্টিনিউ করতে পারি নাই, ভালোভাবে করতে পারি নাই। এখন যে হিট ওয়েভ চলছে, এখন যে স্কুল কলেজগুলো বন্ধ, এখন লার্নিং কোথায়? এখন কেন আমি নিতে পারছি না স্কুল কলেজে? তার মানে আমি ইনফ্রাস্ট্রাকচারটা সেভাবে ডেভেলপ করে নাই, আওয়ার টিচার্স আর নট ট্রেন্ড ইন দ্যাট ওয়ে, রিসোর্স নাই, এবং আমার এখানে বিভিন্ন ধরনের প্রবলেম রয়ে গেছে, যেটা আমি ওই পিসমিল বেসিসে প্রজেক্ট আসে, প্রজেক্ট যায়, আমি এটাকে ন্যাশনাল ইন্টারেস্ট লেভেলে আমি এটা কাজ করতে পারিনি। শুধু বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো চালানো যাচ্ছে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো শিক্ষকরা কিছুটা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভিতরে অনেক প্রবলেম ছিল আইটিতে ওনারা এক্সপার্ট ছিলেন না, সিনিয়র শিক্ষক, স্বাভাবিক ব্যাপার, না হয়ে থাকতে পারেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে শিক্ষকরা ক্লাস নিতে পারেন, এই যে আপনার অনলাইনে নিতে পারেন। শুধু বিশ্ববিদ্যালয় ছাড়া এই হিট ওয়েভে বাংলাদেশে এখন যে স্কুল কলেজ বন্ধ, ক্লাস তো হচ্ছে না, তার মানে লার্নিংয়ে নেই। তাহলে মূল জায়গাটা কোন জায়গাটাতে, মূল সমস্যাটা কোন জায়গাটাতে, সেই জায়গাগুলোতে যদি আমি অ্যাড্রেস না করতে পারি, তাহলে আমি যাদেরকে নিয়ে আমি লার্নিং করব। আপনি 2015 সালে একটা রিভাইজ করেছিলেন বেতন শিক্ষকদের, সরকারি কর্মচারীদের, আজকে 7 বছর 8 বছর চলে যাচ্ছে, কয় বছর গেল, 15 থেকে 24, কত বছর গেল, এখন পর্যন্ত আপনার 1 টাকাও বেতন স্কেল আর বাড়েন নাই। তো আপনার দ্রব্যমূল্যে, খাবারের দ্রব্যমূল্যে তো ইনফ্লেশন রেট অনেকে বলে প্রায় 30% ক্রস করে যাচ্ছে। বিভিন্ন রিসার্চ গবেষণা সংস্থা, সরকারি গবেষণা সংস্থা, তারা ওভারঅল ইনফ্লেশন আপনি কম দেখাচ্ছেন, কিন্তু ফুড ইনফ্লেশনে যদি আপনি যান তাহলে সেখানে 30%-এর উপরে ক্রস করে যাচ্ছে আপনার। তাহলে এই লোকটা, এই শিক্ষকের যে বেতন, এই বেতন দিয়ে সে তাকে এটা চালাতে হচ্ছে। তারপরে সে এখন কি করে? সে শিক্ষক, সাথে গার্মেন্টস ব্যবসা করে, সে শিক্ষক, সে আবার রিয়েল এস্টেটের ব্যবসা করে, সে শিক্ষক, সে আদম ব্যবসার সাথে জড়িত, সে প্রাইমারি স্কুলের শিক্ষক, সে গরুর বাজারের এই যে গরু বিক্রির সাথে জড়িত। এখন আপনি শিক্ষার সব কিছুই আছে, যেহেতু তার কোনো সোশ্যাল স্ট্যাটাসটা যেটা ছিল, আর সেই স্ট্যাটাসটা আপনি নষ্ট করে দিচ্ছেন। কীভাবে নষ্ট করে দিচ্ছেন? আপনি তাকে বিভিন্ন ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিজে, সামাজিক কর্মকাণ্ডে, এগুলোতে যুক্ত করে তার যে একটা মরাল ডিগনিফাইড একটা পজিশন ছিল, সেই পজিশনটা আপনি নষ্ট করে দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়াশোনা করি, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষকদেরকে দেখেছি, সেই সমস্ত শিক্ষকদের সাথে বা দেশের কোনো সচিব কথা বলবেন, কোনো মন্ত্রী মিনিস্টার কথা বলবেন সেই প্রফেসরের সাথে, এবং গায়ের জোরে কথা বলবেন, আমি কল্পনাও করতে পারি না। আমি নাম ধরে এখন 50 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নাম বলতে পারবো, প্রফেসরের নাম বলতে পারবো। তাদের সাথে মন্ত্রী পর্যায়ের লোকজন কথা বলতে গেলে খুব হিসাব করে কথা বলতে হতো, এবং তারা কথা বলবে কিনা তার সাথে সে চিন্তাভাবনা করবে যে আমি তার সাথে কথা বলতে যাবো কি না। সেই প্রফেসর আজকে কি সেই অবস্থাটা আছে? সেই জায়গাটাতে আমি আসল জায়গাটাতে যাই। আপনার এমনি তো জেন্ডার ডিসপ্যারিটি একটা আছে, জেন্ডার বৈষম্য একটা আছে ছেলে এবং মেয়ের ভিতরে। যারা ড্রপ আউট হচ্ছে 60% মেয়ে, 18-19% হলো ছেলে, তো মেয়েরা ড্রপ আউট হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আপনি অ্যাড্রেস করতে পারি না আমরা। গত
52-53 বছরে আমাদের অর্জন হইল 10টা বাচ্চার ভিতরে, 10টা মেয়ের ভিতরে 7টা মেয়ের চাইল্ড ম্যারেজ হয়ে যাচ্ছে, আর্লি ম্যারেজ হয়ে যাচ্ছে। তা আপনি আর্লি ম্যারেজ রেখে, চাইল্ড ম্যারেজ রেখে 70%, 60%, 70% চাইল্ড ম্যারেজ রেখে আমি কি স্মার্ট বাংলাদেশ করব? ডক্টর খান, আচ্ছা, আমি ওনার একটা জিনিস বোঝাচ্ছি যেটা আপনার একটা এবং ই লার্নিং এর প্রসঙ্গটা কারণ উনি যেটা সবচেয়ে বড় সমস্যা, আমি এটা বাংলাদেশের জন্য সারা বিশ্বের জন্য করেছি ব্লেন্ডেড লার্নিং অ্যাপ্রোচ। এখানে কি জিনিস শেখাবেন, এটা ব্লুমস ট্যাক্সোনমি একটা কথা আছে, যেসব জিনিস আপনার এখানে দেখছেন এই সিঁড়ির মতো সোজা, ওগুলো অনলাইনে পড়াতে পারেন। যেসব জিনিস সিঁড়ির উপরে, ওটা হচ্ছে যেমন সার্জারি করা, ওয়েল্ডিং করা, এগুলো হচ্ছে হ্যান্ডস অন, ওগুলাকে আপনাকে ক্লাসরুমে পড়াতে হবে। তো অনেক ক্ষেত্রে ড্রপ আউট যখন হয়, ওরা করে কি, এই জিনিসটা চিন্তা করে না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি আপনার সাইকোমোটর স্কিল হয়, যেখানে আপনাকে যেমন ডাক্তারের মেডিকেল স্টুডেন্টরা যখন শেখে, তারা কিন্তু রক্ত মাংস ধরে শেখে, ওটা অপারেটিং টেবিলে। তো ওইটা তো আর ই লার্নিং পড়াতে পারবেন না। তো ই লার্নিং একমাত্র পড়াবেন যেমন এখানে জ্ঞান ভিত্তিক, বোধগম্যতা, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন, এগুলো হচ্ছে আপার লেভেল। এগুলাকে আপনাকে অবশ্যই ক্লাসরুমে পড়াতে হবে। তো আমি বিশেষ ক্ষেত্রে দেখেছি যে এই জিনিসটা খুবই অভাব আছে, যে বুঝার ওদের ট্রেনিং দরকার, যে আপনি কোন জিনিস কোথায় পড়াবেন। তো এখানে লেখা আছে পাঠ্য বিষয়বস্তু শিক্ষণের মাধ্যম নির্বাচন কিভাবে করবেন, দেখবেন যে আপনার অবজেক্টিভ কী। তো যদি অবজেক্টিভ সোজা হয় পড়ালেখা, সেটা অনলাইনে পড়াতে পারেন। অবজেক্টিভ যদি হাতে বলে কঠিন হয়, তাহলে আপনাকে অবশ্যই ল্যাবে ক্লাসরুমে পড়াতে হবে। তারপর আমার একটা মডেল যেটা দেখেছি ওটা দেখেছি। তারপর আবার কীভাবে নির্ণয় করবেন কি শিখেছে, সে পরীক্ষা কীভাবে দেবেন, ক্লাসরুমে দেবেন নাকি একাকি অনলাইনে দেবেন, নাকি হ্যান্ডস অন ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছেন কীভাবে সে করছে, অথবা আপনার সামনে এসে করিয়ে দেখাবে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি যে বললেন ই লার্নিংয়ের যে ড্রপ আউট হয়, দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে ওরা হয়তো ওদের অ্যাক্সেসিবিলিটি সুবিধার না, যে ই লার্নিংয়ের জন্য একটা সিস্টেম লাগে, তাদের ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে, ও তাদের ইকোনমিক কন্ডিশন যদি খারাপ থাকে, তাদের ইন্টারনেটে জিবি কিনতে তাদের অনেক অসুবিধা হবে, তারা হয়তো ড্রপ আউট হয়ে যাবে। তখন বলতে পারেন যে কেন ওই সময় কেন ওরা করেছিল, ওই সময় তো উপায় ছিল না, এখন উপায় আছে, কিন্তু স্কুল তো খোলা, স্কুল তো যাচ্ছে না। এটাও একটা ব্যাপার। এটা হচ্ছে কি, এটা যে আপনি সোশিওলজির মানুষ, আপনি ভালো করে জানেন, আমাদের জীবনযাত্রা সে নির্ভর করছে আমাদের মানসিক অবস্থানের কন্ডিশনের উপরে। আমি কি ভাবছি, কোথায় আছি, আমার কি ফিউচার হবে, এই নিশ্চয়তা নিয়ে অনেকে অনেক ধরনের ভাবনায় আছে। আবার আমাদের মতো লোক এসে বলছে যে জীবনব্যাপী কর্মমুখী শিক্ষা, তুমি যেটা শিখবে, তুমি ইউনিভার্সিটিতে পড়ার কোনো দরকার নেই, তুমি ওয়েল্ডিংটা শিখো, তুমি চাকরি পাবা। সেটাই বললাম, সেটা বলার সাহসটা তোমার থাকতে হবে। আপনি জীবন দক্ষতামূলক শিক্ষা, WHO 10টা জীবন দক্ষতামূলক শিক্ষা 1970s এখানে চালু করার চেষ্টা করছে। তা 70s থেকে তো এখন তো অনেক দূরে আসছি আমি, তাই না? সেই জীবন দক্ষতামূলক শিক্ষাটা কিন্তু সেটার জন্য আমাদের নেতৃত্বে যারা থাকবে তাদেরকে বোঝাতে হবে, আমাদের মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কাদের জন্য করছি। আজকে তো প্রশ্ন উঠতে পারে যে আমাদের পদ্মা সেতু অন্য দেশের ইঞ্জিনিয়াররা করলো গেল, আমি জানি আমার এক বন্ধু জড়িত আছে এখানকার লোকাল, কিন্তু আমরা কেন পারি না? তা আমাদের তার মানে আমাদের দক্ষতামূলক কর্মমুখী কোয়ালিটি এডুকেশনটা, এগুলো তো কোয়ালিটি অবশ্যই এখানে, এগুলোর প্রতি আমাদের এই কালচারটা প্রচলন করতে হবে। যা শিখবো তা দেখাবো যে আমি শিখেছি। আমাদেরকে গুরু রচনা লেখার সময় আছে, সে মুখস্থ বিদ্যার সময় আছে, কিন্তু আমাদের আপনাদের যারা প্রশিক্ষক বা যারা প্রফেসর আছেন তাদের কাছে আমি বলছি যে আপনারা তো এই যেভাবে পড়াচ্ছেন, আপনারা তো সেটা চ্যালেঞ্জটা করবেন, যে দেখো ওই জায়গাটাতে রাষ্ট্রের মিশন এবং ভিশনটা কোন জায়গাটাতে সেটা আগে ঠিক করতে হবে। আপনি মাইক্রো লেভেলে আমি গিয়ে ওইটা আমরা এই লার্নিংটা করতে পারবো, স্মার্ট করতে পারবো। রাষ্ট্রের মিশন এবং ভিশনটা যদি তাকে শিক্ষকদেরকে অপমান করা, যদি ওই জায়গাটাতে থাকে, আপনি সাউথ ইস্ট এশিয়াতে আমরা গবেষণা করে দেখিয়ে দিয়েছি যে এই দেশে সবথেকে কম বেতন পায় শিক্ষকরা।
সব থেকে কম বেতন দিবেন আপনি শিক্ষকদেরকে, সব থেকে কম মর্যাদা দিবেন আপনি শিক্ষকদেরকে আপনি মানুষ হিসেবে গুণার ভিতরেই নেবেন না। আপনি এইটা করে আপনি শিক্ষকদের কাছ থেকে আউটপুটটা কী পাবেন? তার স্মার্ট বাংলাদেশ সে যে বানাবে, সে যে লার্নিংয়ে পার্টিসিপেট করবে। আপনার ডিভাইসের তো প্রবলেম আছে। আমরা করোনার সময় দেখেছি গবেষণা করে, সেখানে বলা হয়েছে যে স্টুডেন্টদেরকে ফ্রি দেওয়া হবে, কিন্তু দেওয়া হয় নাই সেইভাবে, ফ্রি দেবে ডিভাইস নাই। আমি কিছু সময় ছিলাম, করোনার সময় বিদেশে ছিলাম, সেখানে দেখছি তাড়াতাড়ি করে রাষ্ট্র সেই দেশগুলা বাচ্চাদেরকে যাদের ট্যাব নাই তাদেরকে ট্যাব দিয়ে দিচ্ছে, স্কুল থেকে ফ্রি ট্যাব দিয়ে দিচ্ছে এবং সমস্ত ওই যে সার্ভিস দিচ্ছে, তার অ্যাকাউন্টে পয়সা দিচ্ছে তাকে যদি সাস্টেনেবল করার জন্য, ধরে রাখার জন্য। আমি বলছি সব কিছু করছি, কিন্তু আমি কিন্তু প্রোভাইড করছি না। এট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু আমি দিচ্ছি না। এই যে আমার যে এতগুলো 18-19টা টেকনিক্যাল এই যে আপনার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আছে, আমরা HSTTI বলি, হায়ার সেকেন্ডারি, এদেরকে আপনার রিভাইজ করা দরকার ছিল, সিলেবাসগুলো রিভাইজ। তাদের ট্রেনিংয়ের বড় ট্রেনিং হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট আছে, কিন্তু রাষ্ট্রের সুবিধাটা কীভাবে হবে? একটা লার্জ স্কেল 5-6 কোটি বাচ্চা আমাদের এখানে এই সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সব মিলিয়ে কিন্তু পড়াশোনা 4 ভাগের প্রায় 3 ভাগের 1 ভাগ হলো আপনার এইটার সাথে জড়িত। তাদের ভিতরে যে রিসোর্সটা দেওয়া, জিডিপির কত পার্সেন্ট আপনি এডুকেশনে খরচ করেন, জিডিপির কত পার্সেন্ট আপনি হেলথে খরচ করেন? এখন জিডিপির 2.3% যদি আপনি হেলথে খরচ করেন, আর যদি বলেন যে আপনার লোকজন সবাই খুব স্বাস্থ্যবান থাকবে, শিক্ষা এবং স্বাস্থ্য আমাদের নজরটা সবচেয়ে কম সব, এবং সাউথ ইস্ট এশিয়ার ভিতরে। আপনি ভারতে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কত টাকা বেতন দিচ্ছে? কেন ভারতের বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যাচ্ছে? কেন পাকিস্তানের মতো দেশে যাদের নাম শুনলে আমাদের গা জ্বলে, তাদের কেন 3-4টা বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে চলে যাচ্ছে? আমার পার্শ্ববর্তী দেশগুলো সিঙ্গাপুর, মালয়েশিয়া কথা না হয় বাদিয়ে দিলাম, তাদের জিডিপি অনেক, তাদের পার ক্যাপিটা ইনকাম অনেক হাই, কিন্তু ভারত, শ্রীলঙ্কা, ইভেন নেপাল এগিয়ে আসছে এখন আপনার। তাহলে এই জায়গাটাতে আমি কেন পিছনে পড়ে রইলাম? আমার সেই জায়গাটাতে আমাদেরকে শিক্ষকের বেতন বাড়িয়ে দিলে না, শিক্ষকদের লো ওয়েজটা একটা কারণ, পুয়ার ইনফ্রাস্ট্রাকচার একটা কারণ, কমিউনিকেশন একটা কারণ, যেতে পারে না, পলিটিক্সে। আমি একটা গবেষণা করেছিলাম ওয়ার্ল্ড ব্যাংকের জন্য, সেখানে দেখা যাচ্ছে 73% অফ দ্য স্কুল এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটি SMC আর জিবি হলো গভর্নিং বডি অফ দ্য কলেজ, 73%-এর উপরে পলিটিক্যালি মোটিভেটেড লোকজন সেখানে বসে আছে। মেম্বার অফ পার্লামেন্ট বসে আছে, উপজেলা চেয়ারম্যান বসে আছে, সেখানে একজন 70-80টা প্রতিষ্ঠানের সভাপতি। হোয়াট ইজ দিস? এটা হইতে পারে না। তাহলে এটা সে কেন হইলো? এটা পলিসির অভাবে। শিক্ষা মন্ত্রণালয় যে কাজ করছে না তা না, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় গত 52 বছরে বহু সাকসেসফুল কাজ করেছে, বহু প্রজেক্ট সাকসেসফুলি করেছে। এখনও শিক্ষা মন্ত্রণালয়ের অনেক কাজ, ভালো কাজ আছে। আমি বলবো না যে ভালো কাজ, অনেক কাজ, আমি নিজেও জড়িত ছিলাম, কিন্তু তার মূল বিষয়টা হলো তার ভীষণটা কি, সেই জায়গাটাতে হারিয়ে যাচ্ছে। আমি কি তৈরি করতে চাই? না, আপনি কি বলছেন যে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের আমাদের মিশনের প্রবলেম আছে, একটা ইউনিফর্ম কারিকুলাম নাই। আপনি চিন্তা করে দেখেন, আপনি এখানে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, উর্দু মিডিয়ামে চলে পড়াশোনা করে, আরবি মিডিয়ামে পড়াশোনা করে, এবং এর আবার ডাইভার্সিফিকেশন আছে। এই ঢাকা শহরে আছে 50-60-70 হাজার $US এই আপনার টিউশন ফি স্কুলের বাচ্চা। আবার এই শহরেই সরকারি প্রাইমারি স্কুলগুলোতে কোনো বাচ্চা যেতে চায় না, সেখানে আমরা কাজের বুয়াদের বাচ্চাদেরকে তারা বলে আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, পাঠাচ্ছি। সরকারি প্রাইমারি স্কুলে ভরা, আমার লালমাটির ভিতরে 8-10টা, সেখানে কোনো ভদ্রলোকের ছেলে মেয়ে তো সেখানে আমার নজরে তো পড়ে না। এটা আমার তো মনে হচ্ছে, তার মানে আপনি এটাকে হ্যান্ডিক্যাপ করে রেখেছেন। না, আমার তো মনে হচ্ছে কি যে যারা অবস্থাপন্ন বাঙালি আছে, এদের একটা ইচ্ছে হচ্ছে যে ছেলেকে দিয়ে ইংলিশ শেখাবে, ইংলিশ বলবে এবং ইংলিশ স্কুলে পড়াবে। আমি তো এটা আমি চট্টগ্রাম কলেজ স্কুলে পড়িনি, আমি জর্জ ওয়াশিংটনের প্রফেসর হয়নি, আমার লেকচারাররা বুঝে না, আমার ডক্টরেট করছে না। শুনেন না, বলছে কি, তার মানে আমাকে তো আমার পরিবার বলেনি তুমি ইংলিশ ও লেভেল পড়ো। সেটার একটা সময় ছিল, ধরেন আপনারা যখন পড়েছেন, প্রত্যেকটা জেলার স্কুলগুলো নামি দামি স্কুল হিসেবে পরিচিত ছিল, রেজাল্ট ভালো করতো। আজকে তো আপনি সেই খুঁজে পাবেন না, সেই জেলা স্কুল, সরকারি স্কুল, আপনি তো এগুলোর কোনো অস্তিত্বই প্র্যাকটিক্যালি না। আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি, আমি চিটাগাং একটা, আপনি আপনাদের সময় বা আপনাদের আগের জেনারেশনও
তারা যেটুকু ওই সরকারি স্কুলে পড়ে, গ্রামের স্কুলে পড়ে যেটুকু ইংরেজি জানতো, আজকে আপনি যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, দ্বিধাহীনভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কথাই বলেন, ওই নিচের লেভেলে বলার দরকার নেই। আমি যে প্রাইমারি স্কুলে পড়ি, আমি চিটাগাঙে রেইজড, এবং আমি যে হাই স্কুলে পড়েছি, সেই স্কুলের যে প্রিন্সিপাল, তার যে ডিগনিটি, তার যে পড়াশোনার লেভেল, আমার শিক্ষকদের যে পড়াশোনার লেভেল, ডিগনিটি, ছিটে ফুটো কিন্তু এখন আর কিন্তু দেখতে পাবো। কিন্তু এটার কারণটা আমার কী মনে হচ্ছে, আমার যেটা মনে হয় এইখানকার অভিভাবকরা যারা চায় তার বাচ্চারা ইংলিশে কথা বলুক, তারা এই লেভেল ও লেভেল পড়ুক। তা আমি ভাবছি যে আমি তো এই লেভেল ও লেভেল পড়তে হয়নি, আমি কি পড়াইনি ওদেরকে? এদের পিতামাতাদেরকে যদি বলে যে তুমি লালমাটি স্কুলে যাও, তুমি সেই যাচ্ছে না, কারণ কি ওই প্যারেন্টসরা তো ওদেরকে এইভাবে গ্রুম করছে আমেরিকা যাওয়ার জন্য। আমি লালমাটি স্কুলটাকে হ্যান্ডিক্যাপ করে রেখে দিচ্ছি। আমি 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 আরও অনেক তিতা কথা আছে, সেই তিতা কথাগুলোর দিকে যেতে চাই না খান ভাই। আমি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার আমি তা করবো। এটা নিওলিবারাল ইকোনমি, নিওলিবারাল পলিসির ভিতরে নিওলিবারাল রাষ্ট্রের এটাই। আপনি এসির বিক্রি হয়েছে এইবার, গতবার ছিল 20%, এবার 40% হয়ে যাবে এসি সেল। এখন এসি যারা চালাচ্ছি আমরা কি এক্সট্রা বিল দিচ্ছি? আমরা কি এক্সট্রা পয়সা দিচ্ছি? আমাদের আরামায়েশের কথায় রাষ্ট্র চিন্তা করবে, আপনারা আরামায়েশের কথা। এখন আমার বাচ্চা ওই স্কুলেই পড়বে এমন কোনো কথা নেই, কারণ সে দেখতেছে স্কুলে পড়ে আমি কিছু হতে পারছি না। কিন্তু ওনারা যদি আসে, ওনারা যদি, কারণ ওনারা অলরেডি একটা ইম্পিটাস হয়ে গেছে, বিদেশে গেলে এই লেভেল ও লেভেল কোর্স ট্রান্সফার হবে ভালো ইউনিভার্সিটি। না চোখের সামনে দেখতেছে, নর্মাল স্কুলে পাঠায় না এটাই রাষ্ট্র পারে না। আপনি চোখের সামনে দেখছে যে সে একটা ও লেভেল এ লেভেল করলে, জিসিতে পড়াশোনা করলে, ও লেভেল এ লেভেল করলে, বাংলাদেশেও ভালো বিশ্ববিদ্যালয়ে যদি পড়তে চায়, আমরা যে সমস্ত স্টুডেন্ট পাচ্ছি ও লেভেল এ লেভেল থেকে, অথবা ইংলিশ মিডিয়ামে যারা ইংলিশ ভার্সনে যারা পড়ে, অথবা ভালো স্কুল, আমি শুধু এ লেভেল ভালো স্কুল কলেজ থেকে যাদেরকে পাচ্ছি এক্সেলেন্ট। আমরা ক্যাডেট কলেজ থেকে যেগুলো পাচ্ছি ভালো, আমরা বিকারুনিভার্সিটি থেকে যা পাচ্ছি ভালো, আমরা ও লেভেল এ লেভেল যা পাচ্ছি, আমি নর্থ সাউথে বহুদিন পড়িয়েছি, সেখানে যাদেরকে পেয়েছি তারা ভালো। তাহলে এই তারা কীভাবে কোয়ালিটিটা মেনটেন করতে পারলো? কারণ তাদের যথেষ্ট রিসোর্স আছে, টিচার্স আর ট্রেন্ড। আপনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে চট করে একটা চাকরি পেয়ে যাবেন না। আপনার ব্যাকগ্রাউন্ড দেখবে, আপনার পড়াশোনা কোথায় দেখবে, আপনি দেখেন তার সিলেকশন প্রসিজিওর। আর আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে জব দিচ্ছি, কীভাবে দিচ্ছি? পাবলিক বিশ্ববিদ্যালয়ে জব দিচ্ছি, তার অনার্স মাস্টার্সে সিজিপিএ 3.5 আছে কিনা, প্লাস আছে কিনা, সে আমার দল করে কিনা দেখে আমি তাকে স্ট্রেট ফরওয়ার্ডে তাকে এন্ট্রি দিয়ে দিচ্ছি, এবং নেক্সট 40 ইয়ার্স 50 ইয়ার্স সে এখানে আপনি চালাবে। এখন এই সিলেকশনটা যদি ভুল হয় ভাই, এই সিলেকশনটা যদি ভুল হয়, তার জাতি এবং রাষ্ট্র তো 50 বছর সাফার করবে। আপনার আমাদের জাতিকে দোষ না দিয়ে, মনে করুন আমরা সিটিজেন হিসেবে কী করতে পারি। ফার্স্ট অফ অল আমি মনে করি যে আমাদের যারা অভিভাবক আছেন, অনেক পয়সার মালিক হয়ে গেছেন, ওদের চিন্তা ভাবনায় আমেরিকা বা বিদেশ। কত পার্সেন্ট? অনেক পার্সেন্ট। না আমাদের এখানে, না ভাই, আপনার আমাদের এখানে যে মিডিল ক্লাসটা ডেভেলপ করছে, আমাদের এখানে যে মিডিল ক্লাসের, আমাদের তো অনেক দিনের শখ ছিল যে আমাদের একটা ফুটানি দেখাবো, আমাদের এখানে একটা মিডিল ক্লাস ডেভেলপ করবে। মিডিল ক্লাস ডেভেলপ করলে সে মিডিল ক্লাস রাজনীতিতে নেতৃত্ব দিবে, অর্থনীতিতে নেতৃত্ব দিবে। সেটা কত পার্সেন্ট ডেভেলপ করছে? কত সংখ্যক মানুষ মিডিল ক্লাসের ভিতরে আসছে? কত সংখ্যক মানুষ শহরে বসবাস করে? কত সংখ্যক মানুষ ইংলিশ মিডিয়ামে তার বাচ্চারা পড়ে? ভেরি নেগলিজিবল, ভেরি নেগলিজিবল। দ্য হোল কান্ট্রি, সন্ধ্যার পরে সারা দেশই আপনার অন্ধকার হয়ে যায়, কোনো অ্যাক্টিভিটিস নাই। আমার এখনো মনে হয় আমাদের বাংলাদেশি যারা অবস্থাপন্ন লোক, তাদের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের পাবলিক স্কুলে, যেটা সরকারি স্কুলে ছেলেকে পড়ান, দেখেন ওটা উন্নত হয় কিনা। মুখে বললে হয় না খান ভাই। আমি পাবলিক পলিসি পড়াই, আমরা একটা কোর্স পড়াই ঢাকা ইউনিভার্সিটিতে, পাবলিক পলিসির উপরে মাস্টার্স, একটা 1 বছরের মাস্টার্স পড়াই। সেখানে পলিসি নিয়ে নাড়াচাড়া করতেছি, পলিসি পড়াই। সেখানে দেখা যাচ্ছে যে পলিসি যদি ঠিক করতে পারেন, আপনি ল করলেন, ল আছে কিন্তু পলিসি নাই, এটাকে ইমপ্লিমেন্ট করবেন সেটা নাই, স্ট্র্যাটেজি নাই। আপনি যদি পলিসিগুলো ঠিক করতে পারেন, যে রাষ্ট্রীয় মিশন কী হবে, পলিসি কী হবে, আমি কাদের ছেলে মেয়েদের, আমি ইগালিটেরিয়ান একটা সোসাইটি তৈরি করব। আমি একটা ইগালিটেরিয়ান, মুক্তিযুদ্ধের মূল বিষয়টা ছিল যে আমি একটা ইগালিটেরিয়ান সোসাইটি তৈরি, সেই জন্যই তো আমাদের মূল ফাইটটা ছিল যে সমতা ভিত্তিক একটা সমাজ আমরা তৈরি করব। পাকিস্তানের আমাদের সাথে সমতা ভিত্তিক আচরণ করছে না, এটাই তো মূল কারণ ছিল, তাই তো? টু নেশন ইকোনমি বা অন্যান্য যেগুলো আছে, ইকোনমি। তাই আপনি
সেই জায়গাটা থেকে আমি এস্টাবলিশ করতে পেরেছি। আপনি আমার সাথে আজকে চলেন সুনামগঞ্জে, আজকে আমার সাথে কুড়িগ্রাম চলে, আমি সারা বাংলাদেশ মানে 64টা জেলা 500 উপজেলাতে ঘোরা মানুষ, আপনি চলেন দেখেন কি অবস্থাটা। ঢাকা শহরে বসে আমি মনে করতেছি আমাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামের দিকে চলে যাচ্ছে, ও লেভেল এ লেভেলের দিকে চলে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে ওইটা হয়ে যাচ্ছে, তা না। রেস্ট অফ দ্য কান্ট্রি রিসোর্স নাই, রিসোর্স সেখানে নাই। অন্য জায়গায় রিসোর্স আছে, ওইখানে রিসোর্স নাই। এডুকেশনের রিসোর্স নাই, হেলথের রিসোর্স নাই, এইজ কেয়ারে আপনার সিনিয়র সিটিজেনদের জন্য কোনো রিসোর্স নাই। 130টা 40টার উপরে সেফটি নেট প্রোগ্রাম চলে বাংলাদেশে, 130-40টা প্রোগ্রামের উপরে সেফটি নেট প্রোগ্রাম চলে, লক্ষাধিক কোটি টাকা আমি সেফটি নেটে খরচ করি, কিন্তু সেটা স্টিল জিডিপি 2-3%। এবং গত 20 বছরের আমরা গ্রাফ করে দেখেছি, গত 20 বছরে আমাদের এত ডেভেলপমেন্ট হয়েছে, এত কিছু হয়েছে, সেফটি নেট প্রোগ্রামে ওই 3% থেকে 6%, 5%-এ যায় না। তার মানে আপনি একটা বাচ্চাকে 500 টাকা স্কলারশিপ দিচ্ছেন, একজন ডেস্টিটিউট উইমেন দুস্থ মহিলাকে 500 টাকা 600-700 টাকা দিচ্ছেন, মান্থলি দিচ্ছেন, সেটা সে কী করবে? পাচ্ছে খুব ভালো, কিন্তু সেটা পরিমাণটা কত, কি করবে? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেন গবেষণার মনোনিবেশ করতে পারছে না? কেন সে আজকে এটা নিয়ে ব্যস্ত, ওইটা নিয়ে ব্যস্ত, ওইটা নিয়ে ব্যস্ত, ওইটা নিয়ে ব্যস্ত? আপনি বিশ্ববিদ্যালয়ে সবাইকে বলতেছেন ক্লাস নেওয়ার জন্য, রিসার্চ প্রফেসর কোথায় যারা রিসার্চ করবে, ফান্ড আনবে? আর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার পরে তার আজীবনের জন্য চাকরি, পৃথিবীর কোথাও আছে এটা যে আজীবন টেনিউর? আপনি তো আমেরিকার সিস্টেমে। ওই ক্ষেত্রে আমি সবসময় বলছি যে আমাদের আমেরিকার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক প্রফেসরের 3টা জিনিস দরকার। একটা হচ্ছে টিচিং, আরেকটা হচ্ছে রিসার্চ, আর একটা হচ্ছে কমিউনিটি সার্ভিস। তা এখন বাংলাদেশের ক্ষেত্রে শিক্ষক যারা ইউনিভার্সিটি প্রফেসরের ক্ষেত্রে আমি এটা দেখি না, কারণ তাদের জার্নাল আর্টিকেল খুব অল্প। কমিউনিটি সার্ভিস ওদের কমিউনিটি, আমাদের কমিউনিটি সার্ভিস হচ্ছে রেলেভেন্ট, আমার সাবজেক্ট রেলেভেন্ট একটা কমিউনিটিকে হেল্প করা। যেমন এককালে আমি আমার সাবজেক্ট এডুকেশন টেকনোলজি, তো আমি এককালে এডুকেশন টেকনোলজির প্রেসিডেন্ট ছিলাম অর্গানাইজেশনের, ওটা আমি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি দেখিয়েছি যে এটা আমার কমিউনিটি সার্ভিস। আর এই ক্ষেত্রে আমি রিসার্চ বই, তার জার্নাল আর্টিকেল দেখিয়েছি, আর টিচিংয়ে স্টুডেন্ট আমাকে ইভ্যালুয়েট করেছে। এই 3টা দিক দেখে আমার প্রমোশন বা আমার চাকরির স্থায়িত্ব নির্ধারণ করা হয়। তো এই পলিসিতে আমি অনুরোধ করব আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যদি কোনো ধরনের হাত থাকে এই জিনিসটার জন্য দেখে যে একজন প্রফেসরের বা একজন ইউনিভার্সিটির যারা পড়াচ্ছেন তাদের 3টা দিক দেখতে হবে, টিচিং, রিসার্চ অ্যান্ড কমিউনিটি সার্ভিস। আপনি 3টেই তাকে এনশিওর করতে পারবেন না, আপনি পারবেন না। 1973 অধ্যাদেশে সেটাই এমনভাবে ব্যবস্থা করে রাখা আছে, আপনি সেটা তাকে অ্যাকাউন্টেবিলিটি করতে পারবেন। তার মানে আপনার 1973 অধ্যাদেশে হাত দিতে হবে। এটা যখন করেন এবং ওদের কাছে যাওয়া হয়েছিল ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং ডক্টর কামাল হোসেন, উনি নাকি বলছিলেন যে তো অনেক স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছিল। পরে উনি বলছেন যে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে স্বাধীনতা দেওয়া হোক, ওরা দেশের জন্য কাজ করবে, দেশের কথা বলবে, ক্রিটিক্যাল টু গভর্নমেন্ট থাকবে, এস্টাবলিশমেন্ট থাকবে। এখন কজন বলে? কজন পাইবেন? কয়টা লোক এই বাংলাদেশে কথা বলতেছে? ভারতে কয়টা লোক কথা বলে? ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা দেখেন কীভাবে কথা বলে, এত কিছুর পরও দেখেন শিক্ষকরা কীভাবে তাদের গার্ডস দেখেন। আমাদের এখানে দেখেন কয়টা লোক, কজন আপনি আঙ্গুলে গোনা? আমাদের 1800 শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, বুয়েটে কয়শো শিক্ষক, কয়জন বুয়েটের শিক্ষকদের শুনছেন আপনি কথা বলতেন? আমি বলবেন যে টেকনোলজির ইঞ্জিনিয়ারিংয়ের লাইনের লোকরা কথা, কী বলেন আপনি? ইঞ্জিনিয়ারিং লাইনের লোকরা কথা বলে না, সারা পৃথিবীতে টেকনোলজি সায়েন্টিস্টরা সারা পৃথিবীতে কথা বলে। এখন আপনি বললেন যে জার্নাল আর্টিকেল, আপনি যদি ব্যাকডোরে জার্নাল আর্টিকেল 5টা, এখন এখানে যদি 5টা জার্নাল বের করে রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে ব্যাকডোরে জার্নাল, ডিন অফিস থেকে জার্নাল বের হবে, ডিপার্টমেন্ট থেকে জার্নাল বের হবে, একটা ডিওআই নাম্বার থাকবে, একটা আইএসবিএন নাম্বার থাকবে, এগুলো ক্লাস 5-এর বাচ্চারা এখন করে ফেলে। সে বলে আমার তো ডিওআই নাম্বার আছে, আইএসবিএন নাম্বার আছে, এটা তো প্রমোশনের জন্য এনাফ, প্রমোশন তার হয়ে যাচ্ছে। আপনার এই ডিওআই, এই আইএসবিএনতে কী করবে মানুষ? এগুলো তো কোনো ইম্প্যাক্ট ফ্যাক্টর নাই, কিছু নাই। এগুলো অলমোস্ট 99% প্যারিটরি জার্নাল। 18 কোটি দেশের একটা মানুষ আমাদের এখানে, 150-200 বিশ্ববিদ্যালয়, 150-200 মেডিকেল কলেজ, কয়টা ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল আছে আপনি জানেন খান ভাই? আঙ্গুলে গোনা 2-3টা। তাইলে শুনে একটা জার্নালে একটা আর্টিকেল আমেরিকা থেকে পাবলিশ করতে গেলে আমার কাছে $2600 চায়। আমি কোথা থেকে $2600 দেবো? আমার তো $2600 সারা বছর জমাইতে পারি না। আবার আপনি এলডিসি গ্র্যাজুয়েশন করার পরে ওই সুবিধাও দেবে না যে আপনি এখান থেকে ফ্রি পাবেন। এখন কিছুটা সুবিধা পাই কোনো জার্নালে। আচ্ছা ঠিক আছে, এলডিসি গরিব দেশ, গরিব মানুষ, এরা গরিব মানুষ, গরিব প্রফেসর, এদেরকে ফ্রি দাও। 26-এর পরে তো
এটাও দেবে না। কিন্তু গবেষণা তো করতে হবে। আমি তো দেখছি না যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক ওই ধরনের কোনো, আমি তো অনেক জার্নালের এডিটোরিয়াল বোর্ডে আছি, বিশেষ করে এডুকেশনে, আমি দেখছি না আসছে, ওদের কোনো টাকাও নেয় না, ইনসেন্টিভ নাই তো ভাই। হ্যাঁ, জার্নাল আর্টিকেল লিখে সে কি করবে? না না, তার তো প্রফেসর হওয়ার দরকার। না, সে প্রফেসর হয়ে যাচ্ছে, এগুলো দেই না লিখেই হয়ে যাচ্ছে। বলছি যে এমন প্রফেসর আছে যে অ্যাকসেপ্টেন্স লেটার জমা দিচ্ছে 10টা, দিয়ে প্রফেসর হয়ে গেছে, এবং প্রফেসর হয়ে এসে বিশাল বড় পণ্ডিত হয়ে গেছে। ওই যে 10টা অ্যাকসেপ্টেন্স লেটার দিছিল সেটা আর্টিকেল পাবলিশই হয় না। অ্যাকচুয়ালি আপনাদের পক্ষ হয়ে জিল্লু ভাইয়ের উপস্থিতিতে আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব, শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে আমেরিকান সিস্টেম যে 3টা জিনিস, টিচিং, রিসার্চ এবং কমিউনিটি সার্ভিসের উপরে র্যাঙ্কিং করে, এবং কোন জার্নালে পাবলিশ করেছে, যেটা সম্মানিত জার্নাল কিনা ওটা দেখবে। টিচিংয়ে স্টুডেন্টদের ইভ্যালুয়েশন কি, কিন্তু টিচিং তো স্টুডেন্টরা জানাবে। 20 বছর ধরে চেষ্টা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে ইভ্যালুয়েশন স্টার্ট করার জন্য, করতেই দেয় না। কে দেয় না? আরে সর্বনা, শিক্ষকরা তো সাংঘাতিক পাওয়ারফুল। তাহলে দোষ তো আপনাদের। আমি কোনো ইভ্যালুয়েশনে আমি পার্টিসিপেট করব না, সেটা আপনি কিচ্ছু করতে পারেন। এখন এতদিন পরে এসে, এখন বর্তমান শিক্ষামন্ত্রী তো ইয়াং, এবং তার একটা ইন্টারেস্ট আছে শিক্ষা নিয়ে, এবং আমার কাছে কেন মনে হচ্ছে একটু পজিটিভ। হ্যাঁ, এর আগে কি হয়েছে আমি সেটা বলতে চাই না। এখনকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, তার মিশন আছে, আইডিয়া আছে। লেটস সি, এখন দেখি কি করে। এখন আমরা বুঝে ফেলছি যে আমার কোনটা করা দরকার। এগুলো হলো প্যারিটরি জার্নাল, এগুলো সৌরভ আবিষ, এগুলো বিশ্ববিদ্যালয়ের কোনো কাজে লাগবে না, জাতিরও কোনো কাজে লাগবে না। এগুলো কোনো কেউ ভালো করে ইভ্যালুয়েটও করে নাই, কোথা থেকে ডাটা আসছে কেউ জানে না, একটা সে লিখে দিয়ে দিল, এটা কিছু যায় আসে না। এখন আমরা একটা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু রিসোর্স কই পাই? হোয়াট ইজ দ্য রিসোর্স? কিন্তু আপনাদের এখন আমরা আলোচনাটাকে কনক্লুড করি, সময় হাতে বেশি নেই, 5-6 মিনিট আমার হাতে আছে। জি, তো আমি বলছি কি, আমার মনে হয় আমরা আমাদের সরকারকে দায়ী না করে আমাদের নিজেদের দায়ী করা উচিত, যে আমি পড়াচ্ছি, আমার পড়াটা কেমন হলো, শিক্ষিতরা কেমন, শিক্ষার্থীরা কেমন শিখলো, তারা আমাকে মূল্যায়ন করবে, ওইটা চালু করতে হবে। সে তো ইন্ডিভিজুয়ালি কেউ চালু করতে পারবেন, সেটা পলিসি হতে হবে। ইউনিভার্সিটি অটোনোমাসলি করতে পারে না, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরে? না, ইউনিভার্সিটি অনেক, আমাদের অটোনমি ঠিকই আছে, কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু, অনেক কিছু আমরা করতে পারি না। তবে চেষ্টা এখন চলছে, না যে তা না, এখন একটা ইভ্যালুয়েশন চলছে যে আমরা কি করলাম, কি অবস্থা 52-53 বছরে। এখন আমরা অনেকগুলো জায়গাতে হাত দিয়েছি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা পোস্টডকের ইম্পর্টেন্সটা তুলে ধরছি। পোস্টডক যদি থাকে, পিএইচডি যদি থাকে, অথবা তার যদি এক্সপিরিয়েন্স থাকে কোনো অর্গানাইজেশনে 5-7 বছর কাজ করে রিসার্চে, তাকে আমরা লেকচারে স্ট্রেট ফরওয়ার্ড না নিয়ে আমরা অনেক জায়গাতে চেঞ্জ করি। কিন্তু মূল বিষয়টা হলো, আমি যে কথাটা আবারও বলার চেষ্টা করি, যে আমি কি চাই, এডুকেশনটা, আমার শিক্ষা ব্যবস্থাটাকে আমি কীভাবে চাই, এটা নিয়ে তো অনেক লম্বা সময় কথা বলা যাবে। আমি যে সেইটা নিয়ে আমাদেরকে বসতে হবে। আমি পিপল এডুকেশন চাই কি না, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কী চাই। বিশ্ববিদ্যালয়ে কোনো ডিপার্টমেন্টের সিলেবাস 1960 যে সিলেবাস চলছে, তারা চেঞ্জ করে, তারা টাচই করতে চায় না। আমি এক বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম কিছুদিন আগে, সেখানে তারা 10টা বিভাগকে এক করে একটা স্টাডি করে দিয়েছে, এশিয়ান স্টাডিজ অল। আপনি এখানে, আমি কিন্তু 10টা বিভাগ নিয়ে আমি কিন্তু বসে আছি। সো এই জায়গাগুলোতে আমাদেরকে হাত দিতে হবে। যদি আমি স্মার্ট বাংলাদেশ করতে চাই, লার্নিং করতে চাই, আমার যদি আমার বাচ্চাদের হাতে যদি কোনো ট্যাব না থাকে, তার যদি ইন্টারনেট কানেক্টিভিটি না থাকে, তার যদি, আমার এখানে সব কিছু আছে, কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটিতে যখন সে লং টাইম ক্লাসে শেষ করেন, তখন দেখা যাচ্ছে আমরা পারতেছি না। এই জায়গাগুলোতে আমি আবারও বলবো যে পলিসি সাপোর্ট দরকার, রিসোর্স দরকার, এবং আবারও বলবো রাষ্ট্রের দৃষ্টিভঙ্গিটা। ঠিক আছে, তাহলে আপনার কথা আমি শুনলাম। অনেকটা মনে হচ্ছে যে আপনার আমার সাথে বিতর্ক হচ্ছে না। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, আমরা চাই আমাদের অনুসন্ধিৎসু মনের শিক্ষার্থীরা ভালোভাবে বাংলাদেশকে সুরার বাংলা করে তুলুক। এখন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই জন্য ধরছি, যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আমাদের রিসার্চ কোথায় হচ্ছে এবং তার প্রমাণ দেখাতে হবে, এবং সত্যিকার অর্থে রিসার্চ হচ্ছে কি না। তৃতীয় হচ্ছে যে কমিউনিটি সার্ভিস, ওটা যে কমিউনিটি সার্ভিস করছে, ওটা রাজনৈতিক কথা বলা হয়নি। যে সাবজেক্টে আপনি পড়াচ্ছেন, ওই সাবজেক্টের হয়তো জার্নালে বা ওই সাবজেক্টের আলোচনা সভায়, কনফারেন্সে আপনি পার্টিসিপেট করছেন। কারণ আপনি যখন এটা করবেন, আপনার শিক্ষার্থীরা আপনাকে ফলো করবে। তাহলে টিচিংয়ে আমাদের দরকার, আমাদেরকে জাজমেন্ট কারা করবে, আমাদের ডিপার্টমেন্ট চেয়ার না, আমাদের শিক্ষার্থীরা বলবে আমি কিভাবে পড়িয়েছি, তারা কিভাবে বুঝছে।
আর রিসার্চে আমাদের দেখতে হবে কোথায় ওনারা পাবলিশ করছে, যেখানে সারা বিশ্বময় এটার মান আছে। আর তৃতীয় হচ্ছে যে ওদের হচ্ছে যে ওনারা এমন কাজ করছেন, ওদের কমিউনিটি সার্ভিস মানে কোনো একটা রাজনৈতিক কর্মকাণ্ডের কথা বলা হচ্ছে না। কমিউনিটি সার্ভিস তোমার কমিউনিটি, যেখানে তুমি যে সাবজেক্ট পড়াচ্ছ, যেমন লার্নিং পড়াচ্ছে, তা আমাকে দেখেছে আমি টেকনোলজি বেসড কনফারেন্সে যোগদান করেছি কিনা, লিখেছি কিনা, এই বলে আমি আমার ইয়ে করছি। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর আমানুল্লাহ ফেরদৌস এবং ডক্টর বদরুল হুদা খান অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল শিক্ষা নিয়ে এবং শিক্ষার ত্রুটি, বিচ্যুতি, সমাধান সব নিয়েই দুজন শিক্ষক কথা বললেন এবং দুর্বলতাগুলো কোথায় সেটাও চিহ্নিত করা হয়েছে। রিসোর্সের অভাব আছে, পলিসির একটা সমস্যা আছে এবং রাজনীতিকরণ, শিক্ষা খাতকেও রাজনীতিকরণের যে প্রবণতা, সেখান থেকেও আসলে শিক্ষাকে মুক্ত করতে হবে। এবং আমাদের শিক্ষা খাতে বরাদ্দ, যেমনটা স্বাস্থ্য খাতের জন্য জরুরি, এই সফট পাওয়ারগুলো আমরা অনেক বেশি মনোযোগ দিচ্ছি ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোর দিকে। শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তোলা হয়, কিন্তু সেখানে কোনো কোনো ক্ষেত্রে শিক্ষক থাকে না, শিক্ষক থাকলে ছাত্র থাকে না, ছাত্র থাকলে শিক্ষক থাকে না। আমরা বলছি যে আমরা ল্যাবরেটরি গড়ে তুলছি, আমরা তথ্য প্রযুক্তির ব্যবহারের কথা বলছি, কিন্তু সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, সেখানে ডিভাইস থাকে না, কম্পিউটার থাকে না, থাকলে সেগুলোতে ধুলো ময়লা পড়ে থাকে, সেগুলোকে ঠিকঠাক করবার মতো টেকনিশিয়ান থাকে না। এই জায়গাগুলোতে আসলে মনোযোগ দেওয়া অনেক বেশি জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।